সালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান। না না ছি ছি, এটা আমি করতে পারবো না। আমাকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের এই কথাগুলি যদি আপনারা শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন জনাব তারেক রহমান সাহেব কতটা বিনয়ী, কতটা নম্র, কতটা ভদ্র। তো দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম জনাব তারেক রহমান সাহেবের সেই কথাগুলি শুনে আসবো। আসসালামু আলাইকুম মাননীয় চেয়ারম্যান। না না ছি ছি, এটা আমি করতে পারবো না। আমাকে ওই অনুরোধ করবেন না। আমি আপনাকে মাননীয় চেয়ারম্যানই বলবো, অসুবিধা নাই। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার উদারতার জন্য অনেক শুকরিয়া। কিন্তু এটা একটা বাজে রেওয়াজ এস্টাবলিশ হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করবো অন্য কাউকেও যেন এই সুযোগ না দেন, কারণ আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে এটা একটা বাজে রেওয়াজ হয়ে যাবে। আপনি কেমন আছেন? ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি। আমি বলি, আমার কথাটা আমি শেষ করি। যখন আপনি এবং আমি প্রাইভেটলি আলাপ করবো, আমাকে আপনি জাস্ট তারেক বলবেন, ঠিক আছে? আই আন্ডারস্ট্যান্ড দ্য অফিশিয়াল থিং করেন। জি জি। প্রাইভেটলি যখন আপনি আলাপ করবো, আমাকে দয়া করে তারেক বলেই থাকবেন। আপনি আমার থেকে বয়সে অনেক বড়। জি, আল্লাহ রহমত করুক, অসুবিধা নেই। অনেক শুক্রিয়া। জি 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 জি, বলেন, কাইন্ডলি বলেন। আপনি রিং দিছিলেন 6টা বাজে, ঠিক সন্ধ্যা 6টায় বাংলাদেশে। তখন আমি ধরতে পারি নাই। এখন অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা দেরিতে রিং ব্যাক করলাম। আমি ওই একটু দৌড়াদৌড়িতে ছিলাম ক্যান্টনমেন্টের ভিতরে হাসপাতালে। আমি 2 দিন ধরে থেরাপি দিতে যেতে পারি নাই। এই জন্য সন্ধ্যাবেলা অনুরোধ করিয়া লোক আনাই একটু থেরাপি দিছি কোমরের জন্য। ওই মিছিলে যাইয়া ব্যথা পাইছি, পুরানা ব্যথাটা নতুন করে পাইছি আর কি। আবার এটা যা হয়, তো আমাদের তো 75 বছর বয়স। আই হ্যাভ ক্রস 74 and now it is running 75। এর মধ্যে মিছিলে গেলে একটা রিস্ক থাকে, আবার না গেলে কর্মীরা উজ্জীবিত হয় না। না, আমি অ্যাকচুয়ালি আজকে আপনার সাথে একটু আলাপ করতে চেয়েছি। একটা দাবি নিয়ে আপনার সাথে আমি একটু আলাপ করতে চেয়েছি, একটা বিষয়। জি, আপনি মেহেরবানি করে বলেন, কাইন্ডলি। জি জি, কাইন্ডলি বলেন। দাবিটা আমার হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা। যেহেতু আপনি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার কাছে এই দাবিটা করছি। দাবিটা হচ্ছে যে আপনি এবং আমার বাবা, আপনারা যখন যুদ্ধ করেছিলেন, আপনারা একটা আশা, একটা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলেন। আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা বিভিন্ন সময় কতটুকু কি হয়েছে আমি অত ডিটেইলে যাব না। যখন আব্বা দায়িত্বে ছিলেন, উনি কতটুকু কিভাবে কাজ করেছেন দেশের জন্য, মানুষের জন্য, এটা আপনি দেখেছেন। এই ব্যাপারে আপনার আমি যতটুকু শুনেছি আপনার কাছ থেকে, এই ব্যাপারে আপনার বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই ওনার দেশপ্রেম নিয়ে এবং ওনার চেষ্টা নিয়ে। যেহেতু আপনি ওনার একজন সহকর্মী ছিলেন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং আমি যেহেতু ওনার সন্তান, আজকে দেশের এই যে ক্রাইসিস মোমেন্টটা, দেশের এই ক্রাইসিস বলি, এই সমস্যা যেটাই বলি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেবের সন্তান হিসেবে আমি শুধু বলবো যে আমি অনুরোধ করব আপনি আমার পাশে থাকবেন যতক্ষণ আমরা এই সমস্যাটার সমাধান করতে না পারছি। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধাকে আমি অনুরোধ করছি যে আমি চাই আপনি আমার পাশে থাকবেন। আমি জানি আপনার উপরে অনেক রকম প্রেশার আছে, অনেক সমস্যা আছে, প্রেশার আছে, বিভিন্ন রকম বিষয় আছে, আই আন্ডারস্ট্যান্ড। বাট আপনারা যুদ্ধ করেছিলেন অস্ত্র হাতে, সেই সুযোগ আমাদের হয়নি। বাট সিমিলার সর্ট অফ একটা সুযোগ আমার কাছেও এসেছে। সো আমি হয়তো সরাসরি সেভাবে যুদ্ধের মাঠে নেই অস্ত্র হাতে, বাট আমি হয়তো কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারি আপনারা সেই সময় কতটা স্ট্রং স্পিরিট নিয়ে, সাহস নিয়ে, ধৈর্যের সাথে মোকাবেলা করে দেশকে স্বাধীন করেছিলেন। কিছুটা হলেও আই ক্যান রিয়েলাইজ, বিকজ আমিও হয়তো ওরকম একটা কাছাকাছি সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি। যেভাবে আমাদের নেতা কর্মীদের উপরে টর্চার, নির্যাতন, খুন, গুম হয়েছে, কোন অংশে কম না যুদ্ধের থেকে। এটা গত 15 বছর হচ্ছে, কোন অংশে কম না। আপনি নিজেও বহু সাক্ষী, আপনি নিজেও এর প্রতিবাদ করেছেন অনেক সময়। এই অন্যায়, অবিচার, এই অত্যাচার, এই ক্ষোভ, এই গুণের ভিতরে আপনিও প্রতিবাদ করেছেন। আমি সেই জন্য আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিলেন, কাছাকাছি একটা বিষয়ের মধ্যে দিয়ে আমিও যেহেতু যাচ্ছি, সেই জন্যই আজকে আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে একজন মুক্তিযোদ্ধাকে, যে আমি
দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এই সংকট যতক্ষণ সমাধান না হচ্ছে আপনি আপনার গাইডেন্স, আপনার অ্যাডভাইস সবসময় আমাকে দিবেন, আমি আপনাকে আমার পাশে পাবো। এই বিশ্বাসটা আমি রাখতে চাই, এই অনুরোধটা আমি আপনাকে করতে চাই আজকে। জি, থ্যাংক ইউ। আমি এটাই বলতে চেয়েছিলাম। আমি কি কিছু বলবো? প্লিজ, আপনি নিশ্চয়ই। আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনার পাশে আছি বলেই এখন পর্যন্ত আপনার কলটা রিসিভ করেছি, আপনার সঙ্গে সম্মান সঙ্গে কথা বলছি, এবং আপনি প্রস্তাব দেওয়া সত্ত্বেও আমি সেই সৌজন্যটা ভাঙি নাই। কিন্তু আমাদের অতীতে অনেকগুলো ভুলভ্রান্তি হয়েছে, ভুলভ্রান্তিগুলো আলোচনার, এবং বর্তমানেও ভুলভ্রান্তি হচ্ছে, ভুলভ্রান্তিগুলো আলোচনার কোনো ফোরাম আমাদের কাছে নাই। আমরা ভুলভ্রান্তিগুলো আলোচনা করি না। এর কারণটা হচ্ছে আপনি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার কাছে দাবি করছেন, কিন্তু আমি তো একজন সাবেক জেনারেলও, আমি তো চাকরিও করে বড় হয়েছি। আমার সেই অভিজ্ঞতাটা আপনি মূল্যায়ন করছেন কিনা, আপনি সেটার উপরে কোনো গুরুত্ব দিচ্ছেন কিনা। আমি 16টি বছর একটি রাজনৈতিক দলেরও চেয়ারম্যান। তাহলে আমার অনেকগুলো পরিচয় যে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক ছোট, এবং অতঃপর চাকরি করে মেজর জেনারেল হয়েছি। চাকরি জীবনে আমার সাফল্য ছিল আল্লাহর রহমত, এবং মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবকিছু জানতেন, জেনেছেন যখন আমি ব্রিগেডিয়ার এবং যখন আমি মেজর জেনারেল হয়েছি ওনার হাত দিয়ে। তারপরে আমি রিটায়ার্ড লাইফে 10 বছর সিভিল সোসাইটি বা সুশীল সমাজের সঙ্গে চলেছি। এরপর 2008 সাল থেকে আমি রাজনীতিতে আছি 8 ডিসেম্বর থেকে, তো 7 ডিসেম্বর থেকে, আর 8 তো নির্বাচন ছিল। তো আপনি যেই আশাটা আমার কাছে ব্যক্ত করলেন, এটার জন্য অনেক অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। কিন্তু মুক্তিযুদ্ধ এবং সেই অভিজ্ঞতাটা হলো ইয়াং ইব্রাহিমের। আজকে তো আমি 75 ইয়ার্স ওল্ড। তাহলে এই মাঝখানে যে অংশটা আছে, এই অংশটার কোনো মূল্যায়ন আমি আমার বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে পাই নাই। আমার বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলের রাজনৈতিক দলের চেয়ারম্যান আছে ক, খ, গ, ঘ, উম, চ, বর্গীয় জ। আমি এই 26টা বাংলা বর্ণমালার একটা বর্ণমালা। তাহলে আমার এই ক্যারিয়ার, আমার এই চিন্তা, এটার এই অভিজ্ঞতা কোনোখানে প্লেস করার কোনো ফোরাম আমি আপনাদের কাছে পাই নাই। আমি এই জন্য অনেক দুঃখিত এবং ব্যথিত। আমি মাননীয় চেয়ারম্যানকে বলছি যে আপনার ধৈর্যের উপরে আমি যদি চাপ দেই এটা ক্ষমা করবেন, কিন্তু আমরা একটা আলোচনাটা করে নিলে ভালো, যেন আমি একটা অবদান রাখতে পারি। প্রচন্ড বৃষ্টি এসেছিল মিছিলে, প্রচন্ড, আমাদের আন্দোলনের সময়। সব রাজনৈতিক নেতারা যার তার ঘরে ঢুকে গেছে, দোকানে ঢুকে গেছে। জেনারেল ইব্রাহিম যুদ্ধ করছে বৃষ্টি মাথায় নিয়ে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করছে বৃষ্টি মাথায় নিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর্মিতে রাত্রেবেলা মার্চ করেছে, বৃষ্টি পড়তেছে কিন্তু মার্চ করেছে সৈনিকদের নিয়ে। আমি আমার আন্দোলনের সহকর্মীদের ফালাই নাই, আমি বৃষ্টির মধ্যে দাঁড়াইয়া, চেয়ারের উপর দাঁড়াইয়া বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিছি। এটা তার কেউ করে নাই। এখন যারা ফটো সেশন করে আপনাদের কাছে পাঠায়, বিএনপি অফিসে পাঠায়, ওখানে পাঠায়, সেটা আর আমার মধ্যে একটা তফাৎ আপনারা সৃষ্টি করতে পারেন নাই। বা সেই মেজর জেনারেল ইব্রাহিম কোনোদিন উপযুক্ত মূল্যায়ন পায় নাই। এখন থেকে 3-4 মাস আগে আমি আপনাকে 9 বার ফোন করছি আপনার সহকারী একজনের নম্বরে। I gave him 9 calls at different times. He never responded back. গত 5-9-7-8 মাসে কামাল সাহেবের প্রেতাত্মা, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ছিলেন কামাল সাহেব, কামাল সাহেবের প্রেতাত্মা আমাদের মধ্যে এখনো ঘুরছে। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতা জনাব আব্দুর রব, এখনো ঘুরছেন। কামাল সাহেবের জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক ছিলেন গণতন্ত্র জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি এখনো ঘুরছেন। জাফরুল্লাহ ভাই মারা গেছেন, আপনার সঙ্গে বেয়াদবি করছে, বিএনপির সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহ মাফ করুক, তিনি, তার প্রেতাত্মা শেখ রফিকুল ইসলাম বাবলু ঘুরছে। এবং বিএনপির ঢাকার নেতৃত্ব, ঢাকা হাইকমান্ড গণতন্ত্র মঞ্চের প্রতি এত দুর্বল যেটা আপনাকে ভাষায় আমি বুঝাইতে পারবো না। আই এম এ ডাই হার্ট সোলজার অফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমার এই আনুগত্যের মধ্যে কিছুই নাই। আমার এখন 10 কোটি টাকার ঋণ আছে, 10 কোটি। এই 10 কোটি টাকা ঋণ হওয়ার কারণ হইলো আমি 16টা বছর রাজনীতি করতেছি আমার নিজের ঘরের খাইয়া, ঘরের পয়সা দিয়ে, আমার ফ্ল্যাট বেচছে, আমার বাড়ি বেচছে, আমার জমি বেচছে,
কারণ একটা পয়সা এই বাংলাদেশে আমাকে কেউ কোনোদিন দেয় নাই, কোনোদিন কেউ জিজ্ঞাসা করে নাই, কথাও বলে নাই একদম। সো উই আর লিভিং এ ভেরি ডিফিকাল্ট লাইফ। এখন আমার যদি কেউ এসে 12 কোটি টাকার একটা অফার দিয়ে বলে তোরা 12 কোটি টাকা দিমু, তাহলে আমার সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ায় আমি কি আমার সততা রক্ষা করবো না 12 কোটি নিয়ে যাব। কিন্তু আমি আজকে মারা গেলে আমার ছেলে মেয়েগুলো টিম হবে। কিন্তু আজকে একটা ডেসপারেট সিচুয়েশনে, যেখানে আওয়ামী লীগ আমাদের ঘাড়ের উপরে দাঁড়ায় আছে, আমার বাড়ি ঘর ক্রোক করাবে ব্যাংকে দিয়া, আমার বাড়ি ক্রোক করাবে ব্যাংকে দিয়া, বলতেছে তুমি নির্বাচনে আসো। আমাকে বলতেছে স্যার আপনি কোনোখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন যদি আপনি আমাদের সঙ্গে না আসেন। আমি সেই লোভ লালসা রেজিস্ট করে চলতেছি। তারা বলছে আপনার এত কোটি টাকার লোন আছে, এই লোনের জন্য আপনার বাড়িটা ক্রোক করা হবে, আপনার 3টা ফ্ল্যাট আমরা ক্রোক করাই দিব। এত কিছুর মধ্যে আমরা বেঁচে আছি। আমি 16 বছরে কোনো বিজনেস করি নাই, তাহলে আমি চলি কেমনে? হাউ ডু আই রান মাই ফ্যামিলি? আমি ধার করে দেনা করে রাজনীতি করি আর আমার পরিবার চালাই। আমার ছেলে চাকরি করে বলে চলে, আমার 50,000 টাকা ভাড়া পাই বাড়ির, এটা দিয়ে আমার পরিবার চলে। আমি চড়ি একটা পুরানা করলা গাড়িতে, আমার কোনো জিপ নাই। কই আমি তো এগুলো নিয়ে চিন্তা করি না। কেন? আমি শহীদ জিয়ার মতো চলি। উনি যেমন এক সুটকেসে চলতেন, আমি এক সুটকেসে চলি। উনি যেমন পায়ে হাঁটতেন, আমি এক পায়ে হাঁটি। উনি যেমন সবজি খাইতেন, আমি সবজি খাই। আমার নেতা শহীদ জিয়া, শহীদ জিয়া, শহীদ জিয়া। I have never had any doubt in my life. আমি অনেক বলে ফেলছি। আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ, আই অ্যাপোলোজাইজ। আমি ক্ষমা প্রার্থী। আমার কথায় যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাকে গত 12 বছরে কেউ এত ন্যাংরা ভাবে কোনো কথা বলে নাই। আপনি যদি শেষ করে থাকেন তাহলে আমি অল্প, আপনি অল্প বলেন বেশি বলেন, আমরা একদম ধৈর্যের সঙ্গে শুনবো। ইউ আর দি লিডার, ইউ আর দি লিডার উইদাউট এনি ডাউট। কিন্তু ফলোয়ারকে তো আপনি স্পেস দিতে হবে। আমি এটাই সারমর্ম বুঝাতে চাইছি যে দেয়ার ইজ সো মাচ অফ হসপচ গোয়িং অন। ওয়েল, আপনি যে কথাগুলো বলেছেন এর অলমোস্ট বলা যায় ম্যাক্সিমাম কথাই যে আমি জানি না বা আমার সাথে কারো আলাপ হয়নি, নট দ্যাট। আপনার নিজস্ব কিছু কথাগুলো এগুলো যেটা আপনি আপনার মনে আছে আপনি সেটা বলেছেন, বাট ওভারঅল সিচুয়েশন সম্পর্কে কম বেশি একটা ধারণা আছে। ইটস নট দ্যাট যে কেউ এই কথাগুলো আলাপ হয় না, বাট আমি কোনোটারই উত্তর দিতে চাচ্ছি না। আপনি যেটা বলেছেন, অফকোর্স ইউ হ্যাভ অল দি রাইটস টু এক্সপ্লেইন ইয়োরসেলফ, অল দি রাইটস টু শেয়ার হোয়াট ইউ হ্যাভ ইনসাইড ইউর হার্ট। আমি শুধু এইটুকু বলবো যে আপনি শেষে একটা কথা বলেছেন, কিছু লিমিটেশনের কথা বলেছেন। আমারও কিন্তু লিমিটেশন আছে। 6,000 মাইল এবং 6 আওয়ার্স ডিফারেন্স। আর তারপরে যেগুলো আপনি বলেছেন সেগুলো তো আছেই। তো এখন আপনার সাথে বা আমি দায়িত্ব পেয়েছি কোন সিচুয়েশনে কি প্রেক্ষাপটে, এটাও আপনার ধারণা আছে। আমি আপনার কোনো কথার, আমি আপনার সব কথাগুলো একসেপ্ট করে নিচ্ছি, মেনে নিচ্ছি। আমি ওটার বিপরীতে কোনো কিছু আমি বলছি না। আমি শেষে শুধু এতটুকুই বলবো আপনার কাছে, আই হ্যাভ মেড অ্যান অ্যাপিল টু ইউ, রেস্ট ইজ টু ইউ টু ডিসাইড। আল্লাহ আমাদের উভয়কে সহায়তা করুন। আল্লাহ জি 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 আমাদের আগে যুদ্ধ করতে পারেন। আপনি যে এক্সপেকটেশন করেছেন করতেই পারেন, আপনি বিএনপির সাথে থাকার পরে যে এক্সপেকটেশন করতেই পারেন, বাট আমাকেও কি সিচুয়েশনে কি প্রেক্ষাপটে কি ডিফিকাল্টিজ এর ভিতরে কি করতে হয়েছে হয়তো আপনি কিছুটা বুঝতে পেরেছেন, যেটা আপনি নিজের কথা থেকে বললেন। তা আমি আপনার কোনোটাই আপনার কথার কোনোটাই আমি উত্তর দিতে চাচ্ছি না। অফকোর্স যেহেতু আমি বলেছি যে এগুলো আপনার কথা, ইউ হ্যাভ অল দি রাইট টু সে দিস থিংস। আমি শুধু এতটুকু বলবো, আমি আপনার কাছে একটা অ্যাপিল, অনুরোধ একটা করেছি আপনার কাছে, এন্ড রেস্ট ইজ আপ টু ইউ। জি, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই বলেছি। জি জি। আর আপনি যেটা মূল্যায়নের কথা বললেন, কথা হচ্ছে যে আমি আমার নেতা বলেন, আমার সাথে দলের সাথে যারা আছে, এরকম বহুত নেতার মূল্যায়ন হয়তো করা সম্ভব হয়নি। ভবিষ্যতে যদি আল্লাহ চায় তো ইনশাল্লাহ আমার দলের যদি কোনো সুযোগ আসে, তখন I will be able to show people যে আমি কিভাবে সম্মানিত ব্যক্তি যারা তাদেরকে কিভাবে মূল্যায়নের চেষ্টা করি বা করতে পারি। সেটা তো আমি এখন বলেও লাভ হবে না, বিকজ I cannot show you now that. আর আপনি যেটা বললেন আপনার পার্সোনাল কিছু বিষয়ের কথা, যে লোন আছে, এই আছে, ওই আছে, বা ওরা গিয়ে কি করছে, হ্যাঁ সেটা করছে, সেটা শুধু আপনি একা না, সেটা অনেকেই করছে। তারা যাকে যাকে প্রয়োজন মনে হচ্ছে, যাকে যাকে সম্ভব হচ্ছে, সবাইকে তারা করছে। আমাদের দলের লোকজন হোক, যেটা অন্য লোকজন না হোক, সমর্থক হোক, তাদেরকেই করছে। এটা তারা সবার সাথেই করছে।
আপনার তো বাড়িয়েছে সেটা নিয়ে নেবে, আমার তো বাড়ি অলরেডি ভেঙে চুরে শেষ করে দিয়েছে। আমার তো ঢাকা শহরে থাকার জায়গা নাই। ঢাকা শহরে এই মুহূর্তে আমি জানি না আপনি এটা আপনি জানেন কিনা বা বিশ্বাস করবেন কিনা, ঢাকা শহরে আমার কোনো জমি নেই, আমার কোনো বাড়ি নেই, আমার কোনো অ্যাপার্টমেন্ট নেই ঢাকা শহরে। আমার জমি থাকার মধ্যে বগুড়া শহর না, শহর থেকে প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার দূরে আমার একটা 6 বিঘা জমি আছে। পৃথিবীর আর কোথাও কোনো আমার জমি নেই, কোনো বাড়ি নেই, কোনো অ্যাপার্টমেন্ট নেই আমার। এতটুকু আমি বলতে পারি আপনাকে। তো এটা আমি কথা আসলো বলে আমি কথা বললাম। জি 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 জি। জনাব তারেক রহমান সাহেবের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।